আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং প্রথম অধ্যায় পঞ্চম ফরম্যাট 5 নম্বর ফরম্যাট প্রোডাকশন অ্যাক্টিভিটি মেথড। এখানে আমরা শিখব ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট আর কস্ট ফর্মুলা, টার্গেট কস্ট। তো অ্যাক্টিভিটিতে আমাদের অত প্রস্তুত করা হবে না, মাত্র 3টা প্রস্তুত করা হবে। ফাইন্ড আউট দ্য ভেরিয়েবল কস্ট, ফাইন্ড আউট দ্য ফিক্সড কস্ট আর ফাইন্ড আউট দ্য সেমি ভেরিয়েবল কস্ট। সেমি মানে আংশিক, সেমি মানে আধা না, এটা আংশিক। সেমি ফিক্সড, সেমি ভেরি, যে কোনো একটা প্রশ্ন হতে পারে। কিছু অংশ ভেরিয়েবল, কিছু অংশ ফিক্সড। আচ্ছা, প্রোডাকশন অ্যাক্টিভিটির মেথডের অঙ্ক সিয়ারা দেখলে আমরা চিনতে পারবো অ্যাক্টিভিটিটা দেওয়া থাকবে কি হবে। দেখেন, দ্য ফলোইং মেথড এখানে দেওয়া হলো বাজেটেড অফ হাবিব লিমিটেড ফর 2 লেভেল অফ অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি লেখা আছে, এই হচ্ছে প্রোডাকশন অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি কি? 60% অ্যাক্টিভিটি 600 ইউনিট আর 100% অ্যাক্টিভিটিতে 1000 ইউনিট উৎপাদন হয়েছে। তাহলে 600 ইউনিট উৎপাদন করতে আমাদের এইরকম ব্যয় হয়েছে আর 1000 ইউনিট উৎপাদন করতে এই ব্যয়গুলো হয়েছে। এখানে আমাদের 6টা আইটেম দেওয়া হয়েছে: ইনডাইরেক্ট ওয়েজেস, কনজিউমেবল স্টোর, মেইনটেনেন্স কস্ট আর পাওয়ার অ্যান্ড ফুয়েল, ডিপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স। মোট 6টা আইটেম। এই আইটেমগুলোর মধ্যে কোন আইটেমটা ভেরিয়েবল আর কোন আইটেমটা ফিক্সড আর কোন আইটেমটা সেমি, এটা আমাদেরকে দেখাতে হবে। এই প্রশ্ন আমাদের নিচে করা হচ্ছে, ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেম আর ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড সেমি। সেমি ফিক্সড অথবা সেমি ভেরিয়েবল, যে কোনো একটা কথা বলতে পারি। প্রশ্নে যদি সেমি ফিক্সড লেখা থাকে, উত্তরপত্রে আমরা সেমি ফিক্সড কথাটাই অ্যান্সার লিখব। তাহলে ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল এবং ফিক্সড এগুলো আমাদেরকে এখন সিলেক্ট করতে হবে। এখন আসেন এই ডিস্ট্রিবিউশনের ভিতরে দেখব ফিক্সড কস্টের একটা বৈশিষ্ট্য আছে, চেয়ারে দেখলে আমরা চিনতে পারি। প্রোডাকশন বাড়ালে বা কমালে খরচের কোনো তারতম্য হয় না, একই রকম খরচ থাকে, এটাই হলো ফিক্সড কস্ট। যেমন দেখেন নিচের দিকে 2টা, ডিপ্রিসিয়েশন এবং ইন্স্যুরেন্স। এই 2টা আইটেমের খরচের কোনো তারতম্য হয়নি। 600 ইউনিটের জন্য 6000 টাকা, 1000 ইউনিটের জন্য 6000 টাকা ব্যয় হয়েছে, সুতরাং এটা ফিক্সড, কোনো পরিবর্তন হয়নি। প্রোডাকশন পরিবর্তন করলে যদি খরচের পরিবর্তন না আসে, সেটা ফিক্সড কস্ট। ইন্স্যুরেন্স 600 ইউনিটের জন্য আমাদের 2000 টাকা, আবার 1000 ইউনিটের জন্য ব্যয় হয়েছিল 2000 টাকা। তার মানে এই 2টা যে ফিক্সড, জেনুইন ফিক্সড, এটা আমাদের কোনো সন্দেহ নেই। ক্লিয়ার? আর থাকলো আমাদের 4টা। এই 4টা আইটেম খরচের পরিবর্তন হয়েছে। খরচের পরিবর্তন হলে এখানে ভেরিয়েবলও হতে পারে, সেমি ভেরিয়েবলও হতে পারে। ভেরিয়েবল এবং সেমি ভেরিয়েবল আমাদেরকে সিলেক্ট করতে হবে। এর জন্য আমাদের একটা ছক তৈরি করে ছকের মধ্যে আমরা সূত্র দেখাবো, আর সেটা এখানে আমরা রিমার্কের মাধ্যমে কমেন্ট করে দেব। দেখেন, প্রথম কাজ হলো একটা ছক তৈরি করবেন, ক্যালকুলেশনের চার্ট অফ ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট অ্যান্ড সেমি ফিক্সড। প্রশ্নে বলেছিল সেমি ফিক্সড, যদি ভেরিয়েবল বলতো সেমি ভেরিয়েবল, তাহলে সেমি ভেরিয়েবল লিখতাম। এখন আমরা অ্যাক্টিভিটি এখানে পার্টিকুলার ঘরে 6টা আইটেম লিখে ফেললাম, কপি পেস্ট করলাম। এই জায়গা থেকে আমাদের আইটেমগুলো কপি করে নিয়ে আসলাম। এখানে 6টা আইটেম লেখা হলো। 60% 600 ইউনিট, 1000 ইউনিট, 100% 1000 ইউনিট। অ্যাক্টিভিটিগুলো দ্বিতীয় কলামে বসালাম। 100% 1000, 60% 600 ইউনিট, এভাবে আমরা বসিয়ে দিলাম। তাহলে 160, 160, 160, ব্যাস। এগুলো কোথায় পেলাম? এই অ্যাক্টিভিটি থেকে নিয়ে আসলাম। ব্যাস, তাহলে আমরা 2 নম্বর কলাম শেষ করলাম। এবার আসেন 3 নম্বর কলাম, টোটাল কস্ট। প্রশ্নপত্রে টোটাল কস্ট দেওয়া ছিল কেমন? ইনডাইরেক্ট ওয়েজেস 60% লেভেলে 1200, 100% লেভেলে 2000। তাহলে আমরা এইভাবে লিখবো, যেহেতু 100% আমি প্রথমে লিখেছি তাই 2000 উপরে লিখলাম আর 60% নিচে লিখলাম 1200। যদি কেউ 60 উপরে লেগে আর 100 নিচে লেগে, কোনো সমস্যা নেই, টাকাটা একটু চেঞ্জ করে 1200 উপরে দেবেন আর 2000 নিচে দিয়ে দেবেন। সেম দ্বিতীয়টা 900, 1500। দেখেন 900, 1500, 1100, 1500, 1100, 1500, 1600, 2000, 1600, 2000, 6000,
6000 2000 2000 দেখেন 6000 6000 2000 2000 দেওয়া হলো। বাস এগুলো এই তিনটে কলামে আমাদের প্রস্তে থাকবে, আমরা জাস্ট শুধু সাজাই দিব। এখান থেকে আমাদের শুরু হবে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট আর রিমার্ক। মিক্সড কস্ট কোনটা, সেমি ভেরিয়েবল কোনটা? সেমি ভেরিয়েবলের নাম তিনটা, সেমি ভেরিয়েবল, সেমি ফিক্সড, আরেকটা নাম হলো মিক্সড। একই নাম, তিনটে নাম একজনেরই। দেখো প্রথমে লিখলাম ভেরিয়েবল কস্ট পার ইউনিট, তাহলে ভিপিইউ ভেরিয়েবল পার ইউনিট দেওয়া হলো। এখানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট সূত্রটা লিখে দিছি, হাই কস্ট মাইনাস লো কস্ট ডিভাইডেড বাই হাই প্রোডাকশন মাইনাস লো প্রোডাকশন। এই সূত্রটা আমরা শিখছিলাম 1 নম্বর ফরম্যাটে, হাই লো মেথডে। তো সেটার একটা নাম ছিল চেঞ্জ ইন কস্ট, চেঞ্জ ইন প্রোডাকশন। সেই সূত্র আমরা অ্যাপ্লাই করেছি। দেখেন হাই কস্ট উপরে লিখলাম 2000 মাইনাস 1200, হাই কস্ট মাইনাস লো কস্ট। হাই প্রোডাকশন 1000, লো প্রোডাকশন 600, নিচে লিখে দিলাম। প্রত্যেকটা ঘরে দেখেন হাই কস্ট লো কস্ট, আর নিচে প্রোডাকশন, হাই প্রোডাকশন মাইনাস লো প্রোডাকশন, হাই কস্ট মাইনাস লো প্রোডাকশন, লো কস্ট ডিভাইডেড বাই হাই প্রোডাকশন মাইনাস লো প্রোডাকশন। এরপরে হাই কস্ট মাইনাস লো কস্ট ডিভাইডেড বাই হাই প্রোডাকশন মাইনাস লো প্রোডাকশন। চেঞ্জ ইন কস্ট, চেঞ্জ ইন প্রোডাকশন। ঠিক এভাবে আমরা সবগুলো বসালাম। এবার ফলাফল দেখাই। উপরে বিয়োগ করলে 2000 থেকে 1200 বিয়োগ করলে 800 থাকে। 800 কে নিচের বিয়োগফল কিন্তু 400, 1000 থেকে 600 বাদ দিলে 400, 400 দ্বারা 800 কে ভাগ করলে 2 টাকা পার ইউনিট, তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 2 টাকা। দ্বিতীয় নম্বরে গেলাম 1500 থেকে 900 বাদ দিলে থাকে 600, আর নিচের বিয়োগফল কিন্তু সবসময় 400 থাকবে। 600 কে 400 দ্বারা ভাগ করলে 1.5 টাকা। 3 নম্বর 1500 মাইনাস 1100, ফলাফল 400, নিচে আছে 400, ভাগ করলে হয় 1 টাকা। 2000 থেকে 1600 মাইনাস করলে থাকে 400, 400 কে নিচে 400 দ্বারা ভাগ করলে 1 টাকা পার ইউনিট। উপরে 6000 মাইনাস 6000, তাহলে থাকে 0, আর নিচেই 400 দ্বারা ভাগ করলাম 0 কে, তাহলে হলো 0 টাকা। 0 কে আমরা যাই দিয়ে ভাগ করি না কেন 0 হয়ে যাবে। লাস্টের আইটেম 2000 মাইনাস 2000, তাহলে উপরে হলো 0 আর নিচেই 400, 400 দ্বারা 0 কে ভাগ করলে 0 টাকা। বাস এখন আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করেছি, এটা দিয়ে টোটাল ভেরিয়েবল বের করব। টোটাল ভেরিয়েবল কস্ট হলো কস্ট পার ইউনিটের সাথে প্রোডাকশন ইউনিটগুলো গুণ করতে হয়। প্রথমে 100% লেভেলে আপনার 1000 ইউনিট, 60%-এ 600 ইউনিট। কস্ট পার ইউনিট 2 টাকা, 2 টাকা দিয়ে 1000 কে গুণ করেন 2000 টাকা, 2 টাকা দিয়ে 600 কে গুণ করেন 1200 টাকা। উপরে 2000 হলো, নিচে 1200 হলো। সেম ভাবে আরেকটা দেখাই, 1000 ইউনিট 600 ইউনিট গুণন 1.5 টাকা, 1.5 টাকা, এটা হলো 1500 টাকা, 900 টাকা। লাস্ট এবার আসেন, এখানে 1000 ইউনিট 600 ইউনিট, কস্ট পার ইউনিট 1 টাকা, তাহলে 1000 এর সাথে 1 টাকা গুণ করলে 1000 টাকা, 600 এর সাথে 1 টাকা গুণ করলে 600 টাকা। এখানেও তাই, 1000 ইউনিট গুণন 1 টাকা, 600 গুণন 1 টাকা, 1000 টাকা 600 টাকা। লাস্টে এরপরে ডিপ্রিসিয়েশন 1000 গুণন 0 টাকা, তাহলে ফলাফল 0 হয়ে যাবে। 600 গুণন 0, তাহলে ফলাফল 0, তার মানে এখানে কোনো ভেরিয়েবল নাই। লাস্ট আইটেম 1000 গুণন 0, 600 গুণন 0, ফলাফল 0। এই যে টোটাল ভেরিয়েবল কস্টের ভিতরে কোনো ভেরিয়েবল নাই, জেনুইন ফিক্সড। যে আইটেমের ভিতরে কোনো ভেরিয়েবল থাকবে না সেটা জেনুইন ফিক্সড। আমরা সিআরএ দেখেই বুঝতে পারতেছিলাম এটা ফিক্সড কস্ট, তারপরেও আমরা সূত্র অনুযায়ী দেখাই দিলাম। যাই হোক, টোটাল ভেরিয়েবল কলামটা আমরা শেষ করেছি। এখন আসেন টোটাল ফিক্সড কস্টের পরিমাণ কিভাবে বের করতে হয়। টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল বাদ দিতে হবে। এই কলামটা হলো টোটাল ভেরিয়েবলের কলাম, আর টোটাল কস্ট হলো এই কলাম। এখন আসেন, এই জায়গায় আপনার 2000 টাকা, 2000 টাকা থেকে আপনি 2000 টাকা মাইনাস করেন, তাহলে ফলাফল 0, ফিক্সড কস্ট 0 হয়ে গেল। টোটাল কস্ট যা ছিল, টোটাল ভেরিয়েবল তাই ছিল,
তার মানে কোনো ফিক্সড কস্ট নেই। যার ভিতরে কোনো ফিক্সড কস্ট অন্তর্ভুক্ত থাকবে না সেটা জেনুইন ভেরিয়েবল কস্ট। তাহলে কোন আইটেমটা ভেরিয়েবল? প্রথম আইটেমটা ভেরিয়েবল হয়েছে, কারণ এর মধ্যে কোনো ফিক্সড কস্ট নাই, পুরোটাই ভেরিয়েবল। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে দ্বিতীয়টা দেখাবো, কনজুমেবল স্টোর। টোটাল ভেরিয়েবল আমাদের 1500 আর 900। এখন ফলাফল ফিক্সড কস্ট দেখাতে গেলে টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল বাদ দিতে হবে। টোটাল কস্ট আপনি এই কলামে পাবেন 1500 আর 900, লিখলাম 1500 আর 900, বিয়োগ করলাম টোটাল ভেরিয়েবল 1500 আর 900। আচ্ছা, 1500 থেকে 1500 বাদ দিলে 0, 900 থেকে 900 বাদ দিলে 0। যে আইটেমে কোনো ফিক্সড কস্ট থাকবে না সেটাকে বলা হবে জেনুইন ভেরিয়েবল কস্ট। এটা ভেরিয়েবল। তাহলে দুইটা আইটেম আমরা ভেরিয়েবল পেয়ে গেলাম, কনজুমেবল স্টোর ভেরিয়েবল, ইনডাইরেক্ট ওয়েজেস ভেরিয়েবল। 3 নম্বর হচ্ছে মেইনটেনেন্স কস্ট। মেইনটেনেন্স কস্টে আমাদের টোটাল কস্ট হয়েছে, টোটাল ভেরিয়েবল কস্ট 1000 টাকা। এখন টোটাল কস্ট ছিল এখানে কিন্তু 1500 আর 1100, লিখলাম 1500 আর 1100, ভেরিয়েবল বাদ দিচ্ছি, 1500 থেকে 1000 বাদ দিলাম, 500 থেকে গেল। আর পরেরটা 1100 থেকে 600 বাদ দিলাম, 500 থেকে গেল। দেখেন, তাহলে কিছু অংশ ভেরিয়েবল, কিছু অংশ ফিক্সড, এটাই বলে মিক্সড, এটাই বলে সেমি। আংশিক ভেরি, আংশিক ফিক্সড, এটাই হলো সেমি ভেরিয়েবল। কিছু অংশ কিভাবে দেখাবো আবারও দেখাই। 1500 টাকা থেকে 1000 টাকা ভেরিয়েবল বাদ দিলে ফিক্সড কত থাকে আপনার? 500 টাকা। 1100 টাকা থেকে ভেরিয়েবল কস্ট 600 বাদ দিলে ফিক্সড থাকে কত? 500 টাকা। আরেকটা জিনিস খেয়াল করবেন, ফিক্সড কস্ট যেটা হবে অল লেভেল আর ফিক্সড। দেখেন 60% এ আমাদের 500, 100%এও কিন্তু 500। ফিক্সড কস্টের বৈশিষ্ট্য কিন্তু এটাই, পরিবর্তন হয় না। যাই হোক, কিছু অংশ ভেরিয়েবল ছিল, ভেরিয়েবল পরিবর্তন হয়েছে, আর কিছু অংশ ফিক্সড ছিল, তাই এটার নাম হলো সেমি। এখন সেমি ফিক্সড নাকি সেমি ভেরি নাকি মিক্সড, কি লিখবেন? প্রশ্নে লেখা আছে সেমি ফিক্সড, তাই আমরা উত্তরপত্রে সেমি ফিক্সড লিখলাম। প্রশ্নে যদি লেখা থাকতো সেমি ভেরি, তাহলে আমরা লিখতাম সেমি ভেরিয়েবল। প্রশ্নে যদি লেখা থাকতো মিক্সড কস্ট দেখাও, আমরা এখানে লিখতাম মিক্সড কস্ট। কিছু অংশ ফিক্সড, কিছু অংশ ভেরি, দুটো মিলে হয় মিক্সড। যাই হোক, তাহলে আমরা 3 নম্বর আইটেম শিখলাম। 4 নম্বর আইটেমে দেখেন, পাওয়ার অ্যান্ড ফুয়েল। টোটাল ভেরিয়েবল 1000, আসলে টোটাল কস্ট ছিল কিন্তু 2000। 2000 থেকে 1000 বাদ দিলে 1000 টাকা থাকে ফিক্সড কস্ট। আবার 1600 থেকে 600 মাইনাস করলে 1000 টাকা থাকে। তাহলে কিছু অংশ ফিক্সড, কিছু অংশ ভেরিয়েবল, এটাই হলো সেমি। তাহলে সেমি ফিক্সড আমরা সেমি পেয়ে গেলাম, দুইটা আইটেম। এবার আসি ডিপ্রিসিয়েশন। টোটাল কস্ট 6000, টোটাল ভেরিয়েবল 0। 6000 থেকে 0 বাদ দিলে ফিক্সড কস্ট হলো পুরোটাই 100% হিরো নাকি? তাহলে যার ভিতরে ভেরিয়েবল কস্ট 0 আর ফিক্সড কস্ট হিরো, সে তো জেনুইন ফিক্সড। তাহলে কি লিখতে হবে? রিমার্কে ফিক্সড লিখবেন। তাহলে আমরা নিচেই ডিপ্রিসিয়েশনটা ফিক্সড কস্ট লিখে দিলাম, এটা পেয়ে গেছি। প্রথম থেকে আমরা সবাই জানি এটা ফিক্সড কস্ট, ইয়ারে দেখলে চেনা যাচ্ছিল। লাস্ট আইটেম ইন্স্যুরেন্স। টোটাল কস্ট 2000, টোটাল ভেরিয়েবল 0। 2000 থেকে 0 বাদ দিলে 2000ই থেকে যাবে। সুতরাং জেনুইন ফিক্সড কস্ট ইন্স্যুরেন্স 2000 টাকা। তাহলে যার ভিতরে কোনো ভেরিয়েবল নাই সে জেনুইন ফিক্সড। এই যে 6টা আইটেম আমরা এইভাবে ক্যালকুলেশন করলাম। যদি আরো 2টা আইটেম দিত, এরকম আরো 10টা আইটেম থাকতো, এইভাবে আমরা ক্যালকুলেশন করে রিমার্কগুলো লিখে দিতাম। এটাই আমাদের অ্যান্সার। প্রশ্নটা কি হয়েছিল আরেকবার বলি, ইন্ডিকেট করো হুইচ অফ দ্য আইটেম আর ফিক্সড, সেমি ভেরিয়েবল অ্যান্ড ভেরিয়েবল। ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড সেমি ভেরিয়েবল, বাস আইটেমটা আমরা
বের করে দিলাম যে কোন আইটেম, এখানে 6টা আইটেম আছে, 6টার ভিতরে দেখেছি প্রথম 2টা হয়েছে ভেরিয়েবল, তারপরে 2টা হয়েছে সেমি, তারপরে 2টা হয়েছে ফিক্সড। আরেকটা অঙ্ক আসেন, 50% অ্যাক্টিভিটি 500 ইউনিট, 100% অ্যাক্টিভিটি 1000 ইউনিট। সিস্টেম কিন্তু একই, শুধু ফিগারটা একটু চেঞ্জ। এখানে আপনার 5টা আইটেম আছে, হুইচ আইটেম ফিক্সড, ভেরি অ্যান্ড সেমি। এখানে কিন্তু মিক্সড বলেছে, মিক্সড। মিক্সড তো সেমির আরেকটা নাম, তাই না? সেমি ভেরিয়েবল, সেমি ফিক্সড অ্যান্ড মিক্সড। তো আমরা 5টা আইটেম এভাবে লিখবো, প্রথম 3টে কলাম লিখে ফেলবো প্রসেস দেখে দেখে। এরপরে ভেরিয়েবল কস্ট পার ইউনিটের সূত্র চেঞ্জ ইন কস্ট, চেঞ্জ ইন প্রোডাকশন। বাস। স্যার, হ্যাঁ বলেন। স্যার ওই এক্সামের সময় আমরা যে বি ডট সি ডট ইউ মানে ভেরিয়েবল ইউনিট, হ্যাঁ ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আমরা যে সংক্ষিপ্ত ভাবে লিখতে পারবো এক্সামের সময়? হ্যাঁ 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 অবশ্যই সংকেতটা আপনারা ইউজ করতে পারবেন। টোটাল ভেরিয়েবল কস্ট টিভিসি, ভেরিয়েবল কস্ট এটা কি এটা ইউজ করতে পারবো? হ্যাঁ টোটাল ফিক্সড কস্ট টিএফসি। স্যার এগুলো আমরা যারা খাতা দেখবো স্যারেরা এগুলো মুখস্থ স্যারদের, স্যার এগুলো বোঝে যে এইভাবেই, কারণ এর মধ্যে আপনি টোটাল ভেরিয়েবল কস্ট এসব লিখতে গেলে তো সময় অনেক বড় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। যাই হোক, তারপরে তাহলে আমরা এখন আইটেমগুলো মোটামুটি ধরতে পারছি, কিভাবে সিলেক্ট করতে হবে ভেরিয়েবল সেমি ভেরিয়েবল। আরেকবার বলি, যে আইটেমের ভিতরে কোনো ভেরিয়েবল থাকবে না সেটা জেনুইন ফিক্সড, যে আইটেমের ভিতরে কোনো ফিক্স থাকবে না সেটা জেনুইন ভেরিয়েবল, যে আইটেমের ভিতরে উভয় থাকবে কিছু ফিক্সড কিছু ভেরি সেটাকে বলা হবে মিক্সড। যেমন এখানে 16,000 টাকা ভেরিয়েবল আর 14,000 টাকা ফিক্সড, 16 আর 14 মিলে 30,000 টাকা। মানে স্যার সেমি ফিক্স, আরেকবার বলেন। স্যার মিক্স মানে হচ্ছে সেমি ফিক্স। হ্যাঁ সেমি ফিক্স বলবেন না, হ্যাঁ সেমি ফিক্সড বা সেমি ভেরিয়েবল বা মিক্সড, হ্যাঁ একই জিনিস আর কি। সেমি ফিক্সড, সেমি ভেরি এন্ড মিক্সড, এই 3টে নাম। এখন আপনার নাম এক্স ওয়াই জেড যে কোনোটা থাকতে পারে, তাই না? তো এই আইটেমের নাম হলো 3টা। কোনো সময় প্রশ্নে বলবে মিক্সড, কোনো সময় প্রশ্নে বলবে সেমি ফিক্সড, কোনো সময় বলবে সেমি ভেরিয়েবল। এখন অনেক সময় বইতে লেখা থাকে সেমি ভেরিয়েবল মানে আধা পরিবর্তন, এই আধা না, সেমি মানে কিন্তু আধা না, সেমি মানে এখানে আংশিক কিছু অংশ, সেটা 60-40 হতে পারে, 30-70 হতে পারে, 50-50 হতে পারে। তো আধা বললি তো 50-50 হয়ে যায়, এই জন্য সেমি অর্থ এখানে আংশিক। আর মিক্সড মানে মিক্স করা, কিছু ফিক্সড কিছু ভেরি, এই দুটো মিলে হলো মিক্সড। তাহলে আমরা এই 5টা আইটেমের ভিতরে একটা আইটেম পেয়েছি মিক্সড, আর 2টা পেয়েছি ভেরি, আর 2টা পেয়েছি ফিক্সড। বাস, এভাবে বের করতে পারবেন তাহলে ইনশাল্লাহ। এখন যে কোনো অঙ্ক, যে কোনো ফিগার এই ফরম্যাটে যদি থাকে তাহলে অ্যান্সার করা সম্ভব কিনা? ইনশাল্লাহ। এখন অঙ্ক যে এই অঙ্কটাই কমান আসছে বা আসেনি এরকম কোনো ব্যাপার না, আমাদের অঙ্ক সব কমান, কারণ আমরা 5টা নিয়ম শিখেছি, নিয়মের বাইরে কখনো প্রশ্ন আসেনি, আসবেও না। নিয়ম শিখে যেতে হবে, প্রত্যেকটা অঙ্ক কমান আসবে এবং নির্ভুল সমাধান হবে, প্রত্যেকেই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে যে হ্যাঁ আমি এটা অ্যান্সার করতে পারছি, কোনো সন্দেহ থাকবে না। কিন্তু যদি আপনি এরকম ভাবে ফরম্যাট আকারে আলাদা আলাদা করে অঙ্ক না শেখেন, তাহলে কোন অঙ্ক যে আসছে, কিভাবে যে অ্যান্সার করবেন, কিভাবে শুরু করবেন আর কিভাবে শেষ করবেন, এটাই মাথায় আনতে আপনার কষ্ট হয়ে যাবে। এই জন্য বাজারের বইগুলো সব এলোমেলো অবস্থায় সাজানো, তাদের অঙ্কগুলো করে ছাত্ররা মনে রাখতে পারে না, তাই কষ্ট করে আমার বই লেখা। সবগুলো ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সব বইগুলো আমি ফরম্যাট আকারে আমার মতো সুন্দর করে আমি সাজা দিচ্ছি, এই হবে। তাই আমি, হ্যাঁ বলেন। স্যার বলতেছি যে এখানে ওই যে মানে টিভিসির মধ্যে ওই যে 48 যে গুণ করলাম, গুণ করা হয়েছে এখানে, এখানে 48 কোথায় গেল? হ্যাঁ এই যে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 48টা কি করে 40 গুলো কি করে সেটা আরেকবার বুঝাতে পারবেন? হ্যাঁ অবশ্যই। দেখেন এই 48 হলো আসলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা 48 কিভাবে পেলাম একটু বলি। এখানে আমাদের হাই কস্ট ছিল 48,000 আর লো কস্ট ছিল 24,000।
তাহলে উপরে হাই কস্ট মাইনাস লো কস্ট, নিচে হাই প্রোডাকশন মাইনাস লো প্রোডাকশন। উপরে বিয়োগ করলে বিয়োগফল 24000 আর নিচে বিয়োগ করলে 500 ইউনিট। 500 ইউনিট দিয়ে 24000 কে ক্যালকুলেটরে ভাগ করলে 48 টাকা চলে আসবে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে বুঝছি। আর কোনো সমস্যা আছে কারোর? না না স্যার, আমার কোনো সমস্যা। আলহামদুলিল্লাহ। দেখেন আমি এখানে এই পর্যন্ত শেষ করেছি, এরপরে কিছু এক্সারসাইজ দিছি এইভাবে পুরো লাস্ট পর্যন্ত আমাদের বইতে এক্সারসাইজগুলো আর দেখা লাগবে না, আমরা ওই ফরম্যাটগুলো করলে এনাফ। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 5 নম্বর ফরম্যাটটা শেষ করলাম। আচ্ছা, প্রথম থেকে আমি আরেকবার একটু সবগুলো ধারণা দিয়ে দিই যে আমাদের এখানে শিখতে হবে 5টা মেথড: হাইলো মেথড, রিগ্রেশন, অ্যানালাইসিস মেথড। এই রিগ্রেশন মেথডের নাম কয়টা বলেছিলাম? 3টা। রিগ্রেশন মেথড, তারপরে লিস্ট স্কয়ার মেথড, লিনিয়ার মেথড, যে কোনো নামে থাকতে পারে। কন্ট্রিবিউশনের নাম ছিল 2টা, কন্ট্রিবিউশন ফরম্যাট মেথড অথবা মিসিং অ্যামাউন্ট। মিসিং চেহারা দেখলে আমরা চিনতে পারি, কন্ট্রিবিউশনের চেহারা দেখলে চিনতে পারবেন না কিরকম, ওই যে হট হট দেওয়া থাকে। আর কুইক অ্যান্ড ডার্টি এগুলো তো সরাসরি বলাই থাকে। আর প্রোডাকশন অ্যাক্টিভিটি তো লেখাই থাকে। এই 5টা মেথড শিখলাম। 5টা মেথডে আমরা কি কি শিখেছি? আসলে অধ্যায়টার নাম ছিল আমাদের কস্ট এস্টিমেশন এন্ড রিগ্রেশন অ্যানালাইসিস। ব্যয় প্রাক্কালন, ব্যয়কে বিশ্লেষণ করতে হবে, প্রাক্কালন করতে হবে। সেখানে ভেঙে ভেঙে আমাদেরকে ব্রেকডাউন করে ভেরিয়েবল কস্ট বের করতে হবে, ফিক্সড কস্ট বের করতে হবে, মিক্সড কস্ট দেখাতে হবে, কস্ট ফর্মুলা দেখাতে হবে, টার্গেট কস্ট বের করতে হবে লিনিয়ার ইকুয়েশনের সূত্রের মাধ্যমে। আচ্ছা স্যার, আমাদের পরীক্ষার এই 5টা থেকে স্যার কোনগুলো বেশি ইম্পর্টেন্ট মেথড? কোন ফরম্যাটটা বেশি ইম্পর্টেন্ট? সুন্দর একটা কথা। এখন আমাদের বইতে আমি সব বোর্ড প্রশ্নগুলো দিয়ে দিছি, ওইগুলো দেখলে আপনি বুঝবেন। এবার দেখেন, হাইলো মেথডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপরে রিগ্রেশন। হাইলো মেথড তো স্যার গত বছর আসলো, মানে 18 তে। হ্যাঁ, এখন আমি সেটাই সমাধান করে দিছি ইম্পর্টেন্ট। তারপরেও কি হাইলো আসছে বলে যে আসবে না এরকম কিন্তু না, ওইটা আবার ওই মেথডে আরেকটা অঙ্ক দিয়ে দিতে পারে। আচ্ছা, এবার আসেন আমার বইগুলো এরকম ভাবে দেখবেন যে প্রত্যেকটা ফরম্যাটের লাস্ট অঙ্কগুলো দেখবেন যে এখান থেকে 14 সাল থেকে আমাদের এই সিলেবাসের পরীক্ষা শুরু হয়েছে। তো বোর্ড প্রশ্ন এই দেখেন এখান থেকে শুরু, 14 সাল হাইলো মেথড আসছে 14 সালে। এখানে এরপরেরটা আসেন মানে বই থেকে উভো আসছিল বলে ওখানে চলে গেছে ওটা, আর এই বই থেকে উভো কমান চলে আসে। স্যার আমরা যে ম্যাথগুলো করতেছি এখন, এটাই কি স্যার আপনি যে হ্যান্ডনোট তৈরি করছিলেন ওটা থেকে করাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা থেকে করাচ্ছি। ওই যে হ্যান্ডনোটটা যারা নিছেন না ওখান থেকেই, আর এখন যারা নেননি তারা অর্ডার করে নিন। এই দেখেন 14 সালের অঙ্ক, এটা কিন্তু 17 সালে আবার আসছে। এখন 14 সালের অঙ্ক তো আসার কথা ছিল 16 সালে, তাহলে 17 সালে আসলো কেন? কি কাম বাই টার্ম কি জোর সালেরটা জোর সালে আসবে, বেজোরের সালেরটা বেজোর সালে আসবে এমন না, দেখাচ্ছে ওটা আরেক সালে এসে যেতে পারে। এবার এই দেখেন 15 সালে এটা আসছে, এই যে 15 সালে। আর এডিউ হচ্ছে 7 কলেজ, আপনার 7 কলেজ আর এই ন্যাশনাল এটা আলাদা করতে যাবেন না, প্রশ্ন বোর্ডে আসছে সেটাই গুরুত্ব দিবেন বেশি করে। কিন্তু ওইটা যে 7 কলেজে আসছে বলে আমি করবো না এরকম না। এটা স্যার 2014 আমাদের ক্ষেত্রে আমাদের সময় 2014 সাল থেকে পড়লে মানে বোর্ড কোশ্চেনগুলো সালের কোশ্চেনগুলো সলিউশন করলে হবে না, নাকি এর আগে করতে হবে? আমাদের 2014, 15, 16, 17, 18 এই 4-5টা যে সাল আছে স্যার, এই সালের ম্যাথগুলো থিওরিগুলো করলে আমরা যদি একটা আয়ত্ত নিতে পারি তাহলে কি আমাদের জন্য কি বেশি হেল্পফুল হবে না, নাকি এর আগে সব নিতে হবে স্যার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে কথা বলেন তা আমার তো উত্তর দেওয়ার কোনো দরকারই নেই, সব অ্যান্সার তো আপনি দিয়ে ফেলেছেন ইনশাআল্লাহ। 14 সাল থেকে 18 সাল পর্যন্ত করলে হবে, 18টা বাদ দিয়েন। একটু সংক্ষেপে প্রশ্ন করবেন, আমি একটু সংক্ষেপে উত্তর দিতে পারবো। ওকে স্যার। বাহ বাহ, প্রশ্ন শুরু করতে করতে মানে অ্যান্সার সব আপনার মাধ্যমে চলে আসছে। এটা 17 সাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এইটা 18 সালে আসছে দেখেন ন্যাশনালে। স্যার আমরা হাইলো মেথড আর রিগ্রেশন মেথড এবং প্রোডাকশন মিসিং মেথড এই তিনটা যদি ইম্পর্টেন্ট ভাবে করি তাহলে কি আমাদের এই সাবজেক্ট এই
এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে কি আমরা মানে এই তিনটা থেকেই আমার মনে হয় আসতে পারে, কি বলেন স্যার? এই তিনটা ইম্পর্টেন্ট ভাবে করি ইনশাআল্লাহ। শুনেন, আপনারা শুধু বাদ দিবেন কন্ট্রিবিউশন আর কুইক, তাহলে আর থাকলো কয়টা? তিনটা। তাহলে হাইলো, রিগ্রেশন আর অ্যাক্টিভিটি, এই তিনটা আমাদের ইম্পর্টেন্ট। এখন কন্ট্রিবিউশনটা ইম্পর্টেন্ট না, তারপরেও কিন্তু আমি একটা বাদ দিইনি। আপনি শুধু কুইকটা মনে করেন যে ওটা আসবে না 100%, এটা আমরা শিওর, কিন্তু কন্ট্রিবিউশনটা যদি দিয়ে দেয়, তাই না? এই জন্য আমরা শিখলি তো কোনো সমস্যা নেই, আর বাদ তো দিচ্ছি না, সবগুলো শিখাই দিলাম। এখন আপনি অঙ্ক যখন করতে যাবেন পরীক্ষার আগে আমি ক্লাস নেব, সেই সময় আমি বলবো যে এটা। এখন শেখার সময় এইসব কথা বলেন না। এখন যদি এইসব কথা বলেন তাহলে তো আর প্র্যাকটিস করা না, জীবনে কিছু শেখাই যাবে না। পরীক্ষার আগে আমি যখন পড়াবো ওই দিনই আমি বলবো যে কোনটা কোনটা আপনার পরীক্ষার জন্য। শেখার সময় এগুলো করতে হয় না। আপনারা মাস্টার্স পড়তেছেন, কয়েকদিন পরে মাস্টার হয়ে যাবেন, তো মাস্টার হয়ে গেলে তখন ছাত্রদেরকে শিখাবেন। হ্যাঁ, এই জন্য শেখার সময় এই কোনটা ইম্পর্টেন্ট, কোনটা করতে, এইসব কথা বললে কেমন যেন লাগে, ছোট ছোট লাগে নিজেকে। হ্যাঁ, তাহলে আমরা ইনশাআল্লাহ 5টা মেথড শিখেছি। এই 5টা মেথডের মধ্যে আজকে অ্যাসাইনমেন্টের কাজ দিব। 5 নম্বর ফরম্যাটের 2টো অঙ্ক করবেন। আর অ্যাসাইনমেন্টের কাজ হলো আপনার বইয়ের প্রথমে যে সাজেশনটা দিয়েছিলাম, এই সাজেশন দেখেন পেজ উল্টায়ে এখানে আছে, এরকম দেয়া আছে প্রবলেম 1, 3, 4, 7, 8, 16, 18, যার বইতে যেটা আছে আপনি সেটাই করবেন। 1 নম্বর অধ্যায়ের ম্যাথমেটিক্যাল, ওটা তো থিওরি, এইটা। তাহলে 1 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক করবেন 1, 5, 10, 12, 14, 15, 16, এই হচ্ছে আমাদের 1 নম্বর ফরম্যাট। এরকম এই পেজ নম্বরটা আপনার এখন সময়ের সাথে না মিলতে পারে, আপডেট পেজ তো এটা। আচ্ছা, 2 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক করবেন 3, 9, 10, 11, আর 3 নম্বর ফরম্যাট এখানে দিছি আমি একটা দিছি, আর 5 নম্বর ফরম্যাট দিছি আমি একটা। দেখেন 4 নম্বর ফরম্যাটটা আমি কিন্তু বাদ দিছি, কুইক অ্যান্ড ডার্টি। কন্ট্রিবিউশন থেকে একটা অঙ্ক আমি দিছি, যদিও সেটা করলে করবে, না করলে না করবে। তো এইগুলো আপনার অ্যাসাইনমেন্ট, এগুলো খাতায় ফ্রেশ করে ওটাতে হবে। খাতা ফ্রেশ হলে মাথা ফ্রেশ হয়ে যাবে। এতদিন হোমওয়ার্কগুলো করেছেন সেগুলো কমপ্লিট। আজকে 2টো অঙ্ক করবেন হোমওয়ার্ক, এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আজকে অ্যাসাইনমেন্ট করবেন এই অঙ্কগুলো, যেহেতু আমাদের শেখানো হয়ে গেছে। আপনার হ্যান্ড নোট থেকে এই আইটেমগুলো সব করে ফেলবেন, ব্যাস বাড়ির কাজ। তাহলে আমাদের যাদের হ্যান্ড নোট নেই তারা এই ক্লাস শেষে মেসেঞ্জারে অথবা মোবাইলে ফোন দিয়ে সরাসরি নাম ঠিকানা দিয়ে দেন, তাদের পৌঁছে দেওয়া হবে। হ্যান্ড নোট আপনার 7টা হ্যান্ড নোট 1450 টাকা কুরিয়ার খরচ সহ, পাঠানো খরচ সহ, মানে 1350 টাকা হয়েছে, আর 100 টাকা কুরিয়ার খরচ। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে এই পর্যন্ত। আমরা রেকর্ডটা চলতেছে, রেকর্ড